জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন আমার বয়স 23। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কেমিস্ট্রিতে অনার্স থিওরি পরীক্ষা দিয়েছি। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য অপেক্ষা। সুন্দর সময় কাটছে। আর মাত্র 1 বছর এমএসসি পাশ করে ফেলব। ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে যোগ দেব। পিএইচডি করতে যাব দেশের বাইরে। গল্প, উপন্যাস, আদর্শ ভালো ছাত্রের কিছু চিত্র আঁকা হয়। আমি ছিলাম সেরকম একজন। আদর্শ ভালো ছাত্রের বন্ধু বান্ধব থাকে না, আমার ছিল না। তাদের সময় কাটবে বই পড়ে, আমারও তাই কাটে। 69-এর গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের অতি উত্তেজনাময় সময়ে আমি ছিলাম উত্তেজনামুক্ত তরুণ যুবক, যার একমাত্র বিনোদন পাবলিক লাইব্রেরিতে গল্পের বই পড়া, শরীফ মিয়ার ক্যান্টিনে চা খাওয়া, মাঝে মধ্যে বাংলা একাডেমিতে উকি দেওয়া। সেখানে প্রায়শই গানের আসর হতো। যেখানে থাকি সন্ধ্যার আগে মহসিন হলে নিজের ঘরে ফিরে আসতাম। ভালো ছাত্র হিসেবে সেখানে আমি একটি সিঙ্গেল রুমের সিট পেয়েছিলাম। নানান ধরনের বই দিয়ে রুম ভর্তি করে ফেলেছিলাম। গানের প্রতি আমার প্রবল দুর্বলতা দেখে বাবা আমাকে একটা রেকর্ড প্লেয়ার কিনে দিয়েছিলেন। বাইরে যখন ভয়াবহ আন্দোলন চলছে তখন আমি দরজা বন্ধ করে গান শুনছি। কেন পান্থ এর চঞ্চলতা? আমার সাজানো অতি পরিচিত ভুবন পুরোপুরি ভেঙে পড়ল 1971 সনে। যে পরিস্থিতিতে আমি পড়লাম তার জন্য কোনো রকম মানসিক প্রস্তুতি আমার ছিল না। ছায়াঘেরা শান্ত দিঘির একটি মাছ কি হঠাৎ যেন নিয়ে যাওয়া হলো চৈত্রের দাবদাহে ঝলসে যাওয়া স্থলভূমিতে। কত বিচিত্র অভিজ্ঞতা। ভাই বোন নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পালাচ্ছি। জীবন বাঁচানোর জন্যে মাদ্রাসার ছাত্র হিসেবে ভর্তি হয়ে গেছি শর্ষিনার পীর সাহেবের মাদ্রাসায়। পাকিস্তান মিলিটারি মাথায় গুলির বাক্স তুলে দিয়েছে। অকল্পনীয় ওজনের গুলির বাক্স মাথায় নিয়ে সৈন্যদের সঙ্গে বারহাট্টা থেকে হেঁটে হেঁটে এসেছি নেত্রকোনা পর্যন্ত। মিলিটারির বন্দি শিবিরে কাটলো কিছু সময়। কি ভয়ঙ্কর অত্যাচার! এক সকালে মিলিটারিদের একজন এসে আমার হাতে বিশাল সাইজের একটা সাগরকলা ধরিয়ে দিয়ে বলল, তোমাকে কাল সকালে গুলি করে মারা হবে। এটা তোমার জন্যে ভালো। তুমি যদি নিরপরাধ হও সরাসরি বেহেশতে চলে যাবে, আর যদি অপরাধী হও তাহলে মৃত্যু তোমার প্রাপ্য শাস্তি। এসব ঘটনায় আমি নানান সময়ে নানান পত্রপত্রিকায় লিখেছি। মুক্তিযুদ্ধের আনন্দ, বেদনা, হতাশা, গ্লানি নিয়ে বেশ কিছু ছোট গল্প লিখেছি। কয়েকটি উপন্যাসও লিখেছি। এক সময় মনে হলো মুক্তিযুদ্ধের পুরো সময় ধরে রাখার জন্য একটা উপন্যাস লেখা উচিত। মানুষকে যেমন পিতৃঋণ, মাতৃঋণ শোধ করতে হয়, দেশমাতার ঋণও শোধ করতে হয়। একজন লেখক সেই ঋণ শোধ করেন লেখার মাধ্যমে। লেখা শুরু করলাম। জ্যোৎস্না ও জননীর গল্প ধারাবাহিকভাবে ভোরের কাগজে ছাপা হতে লাগলো। আমি কখনোই কোনো ধারাবাহিক লেখা শেষ করতে পারি না, এটিও পারলাম না। 6-7 কিস্তি লিখে লেখা বন্ধ করে দিলাম। 2 বছর পর আবার শুরু করলাম। আবারও কয়েক কিস্তি লিখে লেখা বন্ধ। আর লেখা হয় না। অন্য লেখা লিখি, নাটক বানাই, সিনেমা বানাই। মুক্তিযুদ্ধের লেখাটা আর ধরা হয় না। মাঝে মাঝে খুব খারাপ লাগে। তখন নিজেকে এই বলে সান্ত্বনা দেই যে একদিন লিখব। ব্যস্ততা কমলেই লেখা শুরু করব। এখনও সময় আছে, অনেক সময়। একদিন হঠাৎ টের পেলাম অনেক সময় আমার হাতে নেই, সময় শেষ হয়ে গেছে। জ্যোৎস্না ও জননীর গল্প আর লেখা হবে না। তখন আমি শুয়ে আছি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি ট্রলিতে। 2জন নার্স ঠেলে আমাকে অপারেটিং টেবিলে নিয়ে যাচ্ছেন। ওপেন হার্ট সার্জারি হবে। আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। চোখের পাতা ভারী হতে শুরু করছে। হাসপাতালের আলোর তীব্রতা দ্রুত কমে যাচ্ছে। যখন অচেতন হতে শুরু করেছি তখন মনে হলো জ্যোৎস্না ও জননীর গল্প তো লেখা হলো না। আমাকে যদি আরেকবার পৃথিবীতে ফিরে আসার সুযোগ দেওয়া হয় আমি এই লেখাটি অবশ্যই শেষ করব। অচেতন হওয়ার আগ পর্যন্ত মুহূর্তে হঠাৎ আনন্দে অভিভূত হলাম, কারণ তখনই প্রথম টের পেলাম আমি আসলে একজন লেখক। মৃত্যুর খুব কাছাকাছি যাবার আগের মুহূর্তে অসমাপ্ত লেখার চিন্তাই ছিল আমার একমাত্র চিন্তা। দেশে ফিরে লেখায় হাত দিলাম।
শরীর খুব দুর্বল, দিনে 2-3 পাতার বেশি লিখতে পারি না। এভাবেই লেখা শেষ করেছি। এখন আমার কাছে মনে হচ্ছে আমি দেশমাতার ঋণ শোধ করার চেষ্টা করেছি। এই আনন্দের কোনো সীমা নেই। জ্যোৎস্না ও জননীর গল্প কোনো ইতিহাসের বই না, এটা একটা উপন্যাস। তারপরেও ইতিহাসের খুব কাছাকাছি থাকার চেষ্টা আমি করেছি। সেখানে ভুলভ্রান্তি হতে পারে, হওয়াটাও স্বাভাবিক। উপন্যাস যেহেতু কোনো আসমানি কিতাব না, এইসব ভুলভ্রান্তি দূর করার উপায় আছে। উপন্যাসের চরিত্র হিসাবে সেই সময়ের অতি গুরুত্বপূর্ণ কিছু মানুষজন এনেছি। এই স্বাধীনতা একজন ঔপন্যাসিকের আছে। গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্র ফুটিয়ে তোলায় কোনো ভুল যদি করে থাকি, তার জন্য আগেভাগে ক্ষমা চাচ্ছি। অতি বিনয়ের সঙ্গে সেই বিখ্যাত উক্তি মনে করিয়ে দিচ্ছি, একজন লেখক যা লিখবেন সেটাই সত্যি। সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে। কবি, তব মনভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য যেন। উপন্যাসে বর্ণিত প্রায় সব ঘটনাই সত্যি, কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে লেখা, কিছু অন্যের অভিজ্ঞতা থেকে ধার নেয়া। প্রকাশিত হবার আগেই এই উপন্যাসের পাণ্ডুলিপি অনেককে পড়িয়েছি। যারা মুক্তিযুদ্ধ দেখেননি, এই প্রজন্মের পাঠকদের কথা বলছি। তারা পড়ার পর বলেছে উপন্যাসের অনেক ঘটনাই তাদের কাছে কাল্পনিক বলে মনে হচ্ছে। এরকমও কি হয়? তাদের কাছে আমার একটাই কথা, সে বড় অদ্ভুত সময় ছিল। স্বপ্ন ও দুঃস্বপ্নের মিশ্র এক জগৎ। সবই বাস্তব, আবার সবই অবাস্তব। আমি সেই ভয়ঙ্কর সুরিয়েলিস্টিক সময় পার করে এসেছি। তার খানিকটা যদিও ধরে থাকতে পারি, তাহলে আমার মানব জীবন ধন্য। জ্যোৎস্না ও জননীর গল্প বইটি লেখার ব্যাপারে নানান তথ্য দিয়ে যারা আমাকে সাহায্য করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত বইগুলো আমাকে খুব সাহায্য করেছে। বিশেষ করে উল্লেখ করেছি রবীন্দ্রনাথ ত্রিদেবীর লেখা 701 এর 10 মাস গ্রন্থটি। দীর্ঘ 10 মাসের প্রতিদিনের ঘটনা তিনি খুব সুন্দর করে সাজিয়েছেন। লেখক লেখিকাদের ডায়েরির মতো লেখা বইগুলো আমাকে সাহায্য করেছে। ঢাকা শহরে প্রতিদিন কি ঘটেছিল ডায়েরি পড়ে তা বোঝা যাচ্ছিল। তবে এই প্রসঙ্গ ছোট্ট একটা খটকার কথাও বলি। ডায়েরি জাতীয় গ্রন্থগুলি পড়ে আমার মনে হয়েছে সেগুলো তখনকার লেখা না, পরে তারিখ দিয়ে সাজানো হয়েছে। কারণ একজন কোনো একটি বিশেষ দিনে লিখেছেন ঢাকা শহরে সকাল থেকে প্রবল বর্ষণ, আরেকজন একই দিনে লিখেছেন কঠিন রোদ, রোদে ঢাকা শহর ঝলসে যাচ্ছে। একজন লিখেছেন এইমাত্র খবর পেলাম প্রবাসী সরকার শপথ নিয়েছে, অথচ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে তার 2 দিন পরে। ডায়েরি রচনায় রাজনৈতিক মতাদর্শও কাজ করেছে। কারো কারো ডায়েরিতে প্রতিদিনকার সমস্ত খুঁটিনাটি আছে, কিন্তু জিয়াউর রহমান নামের একজন মেজর, যিনি কালুরঘাট বেতার কেন্দ্রে থেকে স্বাধীনতার যুদ্ধে সবাইকে আহ্বান করেছেন, সেই উল্লেখ নেই, তার নামটিও নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের বিখ্যাত ভাষণ প্রসঙ্গেও একই ব্যাপার। জাস্টিস মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের বিখ্যাত গ্রন্থ বাংলাদেশের তারিখ প্রথম সংস্করণে তিনি উল্লেখ করেছেন, ভাষণের শেষে শেখ মুজিবুর রহমান বললেন, জয় বাংলা, জিএ পাকিস্তান। দ্বিতীয় সংস্করণে তিনি জিএ পাকিস্তান অংশটি বাদ দিলেন। কবি শামসুর রহমানের লেখা আত্মজীবনী, যা দৈনিক জনকণ্ঠে কালের ধোঁয়ায় লেখা শিরোনামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে, সেখানেও তিনি বলেছেন শেখ মুজিবুর রহমানের শেষ কথা ছিল জিএ পাকিস্তান। আরও অনেকের কাছে আমি এ ধরনের কথা শুনেছি, যারা আওয়ামী ভাবধারার মানুষ। সমস্যা হলো আমি নিজে 8-9 মার্চের সমস্ত পত্রিকা খুঁজে এরকম কোনো তথ্য পাইনি। তাহলে একটি ভুল ধারণা কেন প্রবাহিত হচ্ছে? বঙ্গবন্ধু যদি জিএ পাকিস্তান বলে থাকেন, তাহলে তাতে দোষের কিছু নেই। তিনি যা বলেছেন অবশ্যই ভেবেচিন্তেই বলেছেন। পাকিস্তানের সঙ্গে তার আলোচনার পথ খোলা রাখতে হবে, তাকে সময় নিতে হবে। 7ই মার্চে যুদ্ধ ঘোষণার মতো অবস্থা তার ছিল না। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ গেটিসবার্গ অ্যাড্রেসের চেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এখানে কোনো অস্পষ্টতা থাকা বাঞ্ছনীয় নহে।
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের দলিলের 15 খণ্ডের মধ্যে 7টি খণ্ড আমি মন দিয়ে পড়েছি। আমার উপন্যাসে মুক্তিযুদ্ধের দলিল থেকে সরাসরি অনেক অংশ ব্যবহার করেছি। এই দলিল নিয়েও আমার কিছু খটকা আছে। একটি শুধু বলি, রাজারবাগ পুলিশ লাইনে বন্দি তরুণীদের উপর নির্যাতনের সাক্ষ্য গ্রন্থাবদ্ধ করা হয়েছে। বলা হচ্ছে তাদেরকে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হতো। যে তরুণীদের রাখা হয়েছে ভোগের জন্য, তাদেরকে এভাবে ঝুলিয়ে রাখার পিছনের যুক্তি আমার কাছে পরিষ্কার না। তারপরেও ধরে নিলাম তাই করা হয়েছে, যা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য না। তা হলো, সাক্ষ্যদানকারী বলছেন এসব তরুণীদের সঙ্গে বই, খাতা, কলম ছিল, অর্থাৎ স্কুল বা কলেজে যাবার পথে ধরা হয়েছে। যে ভয়ঙ্কর সময়ের কথা বলা হয়েছে, সে সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই বন্ধ। বই খাতা নিয়ে কারো বাইরে যাবার প্রশ্নই ওঠে না। আমার ধারণা, সাক্ষ্য প্রমাণমূলক তথ্যগুলি ভালোমতো যাচাই করা হয়নি। তাছাড়া জাতিগতভাবে আমরা অতিকথন পছন্দ করি। ভারতীয় সেনাবাহিনীর কার্যক্রম ছোট করে দেখানোর একটি প্রবণতাও আমাদের আছে। আজ থেকে 50 বছর পর কেউ যদি বাংলাদেশে প্রকাশিত মুক্তিযুদ্ধের উপন্যাস এবং ছোট গল্প পড়ে যুদ্ধ সম্পর্কে ধারণা করতে চায়, তাহলে তারা ভারতীয় সেনাবাহিনীর বিষয়ে কিছুই জানবে না। আমাদের গল্প উপন্যাসে বিদেশি সৈন্যবাহিনীর বিষয় সম্পূর্ণ অনুপস্থিত। লেখকরা হয়তো ভেবেছেন এতে আমাদের মুক্তিযোদ্ধাদের গৌরবের হানি হবে। ঋণ স্বীকারে অগৌরবের কিছু নেই। মহান জাতি এবং মহান মানুষরাই ঋণ স্বীকার করেন। আমি আমার বইটিতে দেশের স্বাধীনতার জন্য যেসব ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছিল তাদের একটি তালিকা দিতে চেয়েছিলাম, যাতে পাঠকরা এই দীর্ঘ তালিকা পড়ে একবার শুধু বলেন, আহারে। তালিকা শেষ পর্যন্ত দিলাম না, কারণ তাতে বইয়ের পৃষ্ঠা সংখ্যা আরও 100 বাড়ত। তাছাড়া এই তালিকা যুক্ত করলে অবশ্যই যুদ্ধে শহীদ বাংলাদেশ সেনাবাহিনী, সে সময়কার ইপিআর, বর্তমান বিডিআর, পুলিশ বাহিনী, আনসার বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের তালিকা দিতে হতো। আপনারা শুনে বিক্ষিপ্ত হবেন। পূর্ণাঙ্গ তালিকা আমাদের হাতে নেই, এখনও তৈরি হচ্ছে। 33 বছর আগে যুদ্ধ শেষ হয়েছে, তালিকা তৈরির কাজ শেষ হয়নি। কবে শেষ হবে? বিশিষ্ট তালিকার দিকে আমি প্রায়ই তাকাই, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলি। এই তালিকায় একজনও বেসামরিক মুক্তিযোদ্ধা নেই, অথচ আমি জানি খেতাব যারা দিয়েছেন তারাও জানেন বেসামরিক মুক্তিযোদ্ধাদের অনেকেই অসাধারণ সাহস দেখিয়েছেন। যুদ্ধের ট্রেনিং বা অভিজ্ঞতা ছাড়াই তারা যা করেছেন তার তুলনা হবে না, অথচ এরা কেউ স্বীকৃতি পান না। কেননা আমার এই বইটির অসম্পূর্ণতার মধ্যে একটি হলো, আমি পাকিস্তানি সৈন্যদের দ্বারা অত্যাচারিত নারীদের বিষয়টি আনতে পারিনি। বিষয়টি এতটাই স্পর্শকাতর এবং এতই কষ্টকর যে কিছুতেই লিখতে পারলাম না। আশা করছি অন্যরা লিখবেন, তাদের কলমে এইসব হতভাগ্য তরুণীর অশ্রুজল উঠে আসবে। এখন নিতান্তই ব্যক্তিগত একটি বিষয় উল্লেখ করি। আজ থেকে প্রায় 20 বছর আগে আমার জন্মদিনে গুলতে কিনে আমাকে একটি খাতা উপহার দিয়েছিল। স্পাইরাল বাইন্ডিং করা 500 পৃষ্ঠার নীল মলাটের খাতা। তার অনুরোধ ছিল প্রতিদিন একটি পৃষ্ঠা করে হলেও যেন আমি খাতাটায় মুক্তিযুদ্ধের একটি বড় উপন্যাস লিখি। তারা জীবনেই গুলতেকিনকে অসুখী করেছি। মনে হয় আজ সে খুশি হবে। পরম করুণাময় আমাকে এই গ্রন্থটি লেখার সুযোগ করে দিয়েছেন, তার প্রতি জানাচ্ছি আমার অসীম কৃতজ্ঞতা। দলমত, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে একটি সুখী সুন্দর বাংলাদেশের কামনা করে পূর্বকথা শেষ করেছি। হুমায়ুন আহমেদ, নুহাশপল্লী, গাজীপুর। দ্বিতীয় সংস্করণের শুদ্ধি অভিযান। জ্যোৎস্না ও জননীর গল্প নির্ভুল করার চেষ্টা হিসাবে শুদ্ধি অভিযান চালানো হয়েছে। এ ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন মুক্তিযোদ্ধা গবেষক ও লেখক মেজর অফ কামরুল হাসান ভূঁইয়া। আমি জানতাম না যে 36তম ডিভিশন হয় না, তম বাদ যাবে, কিংবা আর্মড পুলিশ ব্যাটালিয়ন হবে না। ব্যাটালিয়ন স্বাধীনতার পরে হয়েছে, শুদ্ধ পাঠ হবে আর্মড পুলিশ। মেঘালয়ের বাংলাদেশ হাসপাতাল হবে না, হবে ত্রিপুরায় বাংলাদেশ হাসপাতাল। এই ভুলটি বেশ বড় ভুল।
হারুন হাবিবের লেখায় ডক্টর সিতারা বেগম বীর প্রতীকের আত্মজৈবনিক অংশে তিনি লিখেছেন, মেঘালয়ে বাংলাদেশ হাসপাতাল। আমি সরাসরি সেই লেখা উদ্ধৃত করেছি বলে ভুলটি হয়েছে। 3 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া বেতার টেলিভিশনে যে ভাষণ দিয়েছেন বলে আমি লিখেছি সেটাও ভুল। তিনি কোনো ভাষণ দেননি, তার বিবৃতি পাঠ করা হয়েছে। যদিও রবীন্দ্রনাথ ত্রিবেদী তাঁর বহুল পঠিত গ্রন্থে ভাষণের কথা বলেছেন। সূত্র হিসাবে দৈনিক পাকিস্তান উল্লেখ করেছেন। আমি রবীন্দ্রনাথ ত্রিবেদীর ভাষাটাই নিয়েছিলাম। প্রথম দফা শুদ্ধি অভিযানের পর আমি আরও একটি শুদ্ধি অভিযানের অপেক্ষা করছি। আমার ছোট ভাই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বইটিকে বৈজ্ঞানিক তথ্যের একটি ভুল বের করেছে। সে সময়ের কথা বইটিতে আছে, সে সময়ে আকাশে কালপুরুষ থাকে না। এই ভুলটি শুদ্ধ করলাম না। কালপুরুষে যে রহস্যময়তা আছে, অন্য তারামগুলিতে সেই রহস্যময়তা নেই। থাকুক কিছু ভুল, খাদবিহীন গয়নায় অলংকার হয় না। চাঁদের সৌন্দর্যের একটি কারণ তার কলঙ্ক। হুমায়ুন আহমেদ।